এটা তো আমি অফিসের সাথে বসবো, এটা তার সাথে বসবো না। যাক, বাদ দেন, যে যার মতো। ও বোঝে না তো অনেক কিছু, বুঝাই দিবে না কালকে যে কারে কি বলতে হয়, কিভাবে বলতে হয়। যাই হোক, আমরা শুরু করি। যারা ওইরকম তারা আসলে ওইরকমই, ওদের বোঝালেও বছর কোনো সন্দেহ আছে। ওকে, তো এখন আমরা মোটামুটি দেখেন দুইটা সেগমেন্ট পার করে আসছি। একটা হলো আমরা কিওয়ার্ড রিসার্চ করছি, কিওয়ার্ড রিসার্চের পরে ওই কিওয়ার্ডের উপরে লিখতে হবে কন্টেন্ট, সেই কন্টেন্টটা কিভাবে পাবলিশ করবো ওয়েবসাইটে সে পর্যন্ত আমাদের কমপ্লিট নাকি? ই কমার্স এসিও পরে, ই কমার্স এসিওটা পরে আছে, ঠিক আছে? আগে এসিওটা শেখেন, ই কমার্স এসিওর প্যাটার্ন ভিন্ন, ওটা পরে। ই কমার্স, শপিফাই, ওগুলো নিয়ে পরে ক্লাস আছে। হ্যাঁ, হ্যাঁ, ওটা ওটা পরে, ঠিক আছে? আগে এই প্যাটার্নটা বোঝেন না, ই কমার্সের কাজ কম আসে। ই কমার্স আর কয়জন বানায়, বুঝলেন না? ই কমার্স প্ল্যাটফর্মে ব্যবসা কয়জন করে, আর ব্লগ কতজন বানায় হিসাব করে দেখেন, ঠিক আছে? ই কমার্স তো হাতে গোনা কয়েকটা, বাংলাদেশে ধরেন এই কয়েকটা। কেবল কার উদাহরণ বলি, দারাজ ভাই 140 টাকার প্রোডাক্ট অর্ডার দিছি, 150 টাকা ডেলিভারি চার্জ দিয়ে আমি দিছি যে আমি অফিসের জন্য দিয়ে যাই। কেবল ফোন দিছে যে আপনার নিচে এসে নিয়ে যেতে হবে, আপনার প্রোডাক্ট আপনি নিয়ে যান, প্রোডাক্ট আমি নেবো না ডেলিভারি। 150 টাকা ভাই ডেলিভারি চার্জ দিছি, 140 টাকার প্রোডাক্ট, ও আমার কয় নিচে এসে নিয়ে যান, আপনি নিয়ে যান, দেখাচ্ছি দেখেন, মানে কেমনটা লাগে। তো এই হলো ই কমার্স। হ্যাঁ, তো ই কমার্সের কথা এই জন্য, মানে এই জন্য ই কমার্স প্ল্যাটফর্মের কাজ কম, বাট শপিফাই এর কাজ মাঝে মধ্যে আসতে পারে, সো ওইটা আমরা আলাদা প্যাটার্নে দেখবো, ঠিক আছে? এই দেখেন, এই যে ডেলিভারি, হ্যাঁ, তো আমারে বলতেছে যে আপনি নিচে এসে নিয়ে যান। আমি বলছি হ্যাঁ, নিচে এসে আমি নিচ্ছি। দেখেন 140 টাকা প্রোডাক্ট, কত দিচ্ছে আমি? 300 টাকা। এখানে কত কি দেখেন, শুধু আমি নিচে যাবো না বিদায়, শিপিং ফি 150 টাকা। তো ওর যদি নিচে যায় নিয়ে যায়, তাহলে তো মোটরসাইকেল বের করে পিক আপ পয়েন্টে নিয়ে আসতে পারতাম, 185 টাকা চার্জ হতো, 45 টাকা বেশি হতো। তো সে আমি 150 টাকা বেশি দিচ্ছে বলে নিচে আসে, তোর প্রোডাক্ট কি নিয়ে যায় না। যাই হোক, তো এখন বাংলাদেশে আসলে কোনো কিছু ঠিকঠাক হবে না, একটু পরে কমপ্লেন দেবো না, বুঝলেন তো? তো বলেন কেমনটা লাগে, 140 টাকার প্রোডাক্ট আমি 150 টাকা ডেলিভারি চার্জ দিচ্ছি, ও বলে নিচে এসে নিয়েছে। যাই হোক, এখন এই যে ওয়েবসাইট গুলো, তাহলে আমরা প্রপার হতে কন্টেন্ট পাবলিশ করছি, তাই না? কন্টেন্ট SEO করে বা ইয়ে করে। এখন এই কন্টেন্ট পাবলিশ করার পরে বেশ কিছু কাজ আছে। বেশ কিছু কাজ বলতে এখানে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট নিয়ে কথা বলছিলাম, যে ব্যাকলিংক। মনে আছে কি ব্যাকলিংকের কি কথা বলছি এর আগে আমরা? আচ্ছা, ওই রকম ভাবে হয়তো বা বলি নাই, তাহলে আজকে একটু বলি ব্যাকলিংক আসলে কি, বা ব্যাকলিংক আসলে কি কাজে লাগে। তো মূলত দেখেন, আহ, আমরা সে ফর এক্সাম্পল এইখানে একজন ক্লাস মনিটর বা ক্লাস নেতা নির্বাচন করবো, এই ক্লাসে তোর নির্বাচন করবো। তাহলে ধরুন দু চারজন দাঁড়াতে পারে যে আমি ভাই আগ্রহী, আমি আগ্রহী, আমি আগ্রহী। এখন এটা কিভাবে নির্বাচিত হবে? যে সর্বোচ্চ ভোট পাবে বা সর্বোচ্চ সাপোর্ট পাবে সে নির্বাচিত হবে, ঠিক কিনা? তারপরে যে সে সেকেন্ড, তারপরে যে সে থার্ড, তারপরে যে সে ফোর্থ, এইভাবেই তো যায়। তো এখন এই যে ক্লাস নেতা নির্বাচন করলাম, তার মানে কি সে টপ করলো ওই সাবজেক্টে, 1 নম্বরে গেল। তো এখন ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা দেখি কি, তার পেজ গুলোকে আমরা আসলে গুগলে টপ করাতে চাই, তাই না? গুগলে টপ করাতে চাই। তাহলে গুগলে টপ করাতে গেলে আমার এরকম কিছু সাপোর্ট বা রেফারেন্স প্রয়োজন। কিসের? ওই ধরনের অন্য ওয়েবসাইট থেকে। ওই যে যেটা আউটবাউন্ড লিঙ্ক বা এক্সটার্নাল লিঙ্ক, ততদিন আমরা দেখছিলাম না? আমরা যদি ওই আউটবাউন্ড লিঙ্ক বা এক্সটার্নাল লিঙ্ক অন্য ওয়েবসাইট থেকে পাই, তার মানে আমার ওয়েবসাইট অন্য ওয়েবসাইট থেকে একটা ভোট পাইলো বা রেফারেন্স পাইলো। কিভাবে আমি একটু দেখাই, তাহলে আপনার বুঝতে হবে। দেখেন, এই যে আমাদের একটা কন্টেন্ট, এই কন্টেন্টের ভিতরে মায়ানমার, ভুটান, নেপাল, অমুক তমুক হাবিজাবি অনেক কিছু আছে। এখন মনে করেন এই ভুটানের এই ওয়ার্ড থেকে আমার ওয়েবসাইটের একটা পেজকে লিঙ্ক আপ করে দেওয়া আছে। তার মানে কি, এই পেজ থেকে আমার ওয়েবসাইটের ওই পেজটা একটা রেফারেন্স পাইলো বা ভোট পাইলো। বোঝা গেল বিষয়টা? যে একটা ওয়েবসাইট থেকে যখন আর একটা ওয়েবসাইটকে রেফারেন্স দেওয়া থাকবে,
বা লিঙ্ক দেওয়া থাকবে, এটাই মূলত একটা ভোট। আর এই ভোটকে আমরা ওয়েবসাইটের ভাষায় বলি ব্যাকলিঙ্ক। আমরা কি বুঝতে পারলাম বিষয়টা? স্যার আপনি বুঝতে পারছেন? ভালো করে দেখেন যে ধরেন এই পেজের যে কোনো একটা শব্দ থেকে আমার ওয়েবসাইটের যে কোনো একটা পেজে লিঙ্ক দেওয়া আছে। তো এই লিঙ্ক যদি দেওয়া থাকে, হ্যালো সালাম ফরিদ ভাই বলেন। হ্যাঁ আছে আছে ভাই। ওকে, ঠিক। ও, তো এখন এই যে একটা পেজকে আর একটা পেজের সাথে লিঙ্ক আপ করে দেওয়া বা করলো, তার মানে কি যে ধরেন এই ভুটানে ক্লিক দিলে অন্য ওয়েবসাইটের আরেকটা পেজ ওপেন হলো, তার মানে কি এই ওয়েবসাইটটা বলতেছে যে ভুটান সম্পর্কে ইনফরমেশন পেতে চাইলে ওই পেজে যায় পড়ো। আলটিমেটলি তো এইটাই যে ধরেন এই পেজে এই যে ভুটান, আমরা যদি ক্লিক করি তার মানে কি এই পেজে ভুটান সম্পর্কিত ইনফরমেশন নাই। তার মানে এ বলতেছে আলটিমেটলি যে তুমি যদি ভুটান সম্পর্কে ইনফরমেশন পেতে চাও তাহলে এখানে ক্লিক দাও, তাহলে ভুটানের পেজটা ওপেন হবে। তো ওই পেজটা ধরেন আদার কোনো ওয়েবসাইট, অন্য কোনো ওয়েবসাইট, তার মানে কি এই ওয়েবসাইটের এই পেজটা ওই ওয়েবসাইটের ওই পেজকে একটা রেফারেন্স দিল না। ধরেন আপনি আমার কাছে আসলেন, এসে বললেন যে ভাই আমার একটু গ্রাফিক ডিজাইনিং সম্পর্কে জানা দরকার। না আমি আপনাকে বললাম ভাই এটা তো আমি সঠিক ভালো বলতে পারবো না, কারণ আমি গ্রাফিক ডিজাইনিং এ এক্সপার্ট না, আমাদের অয়ন আছে, আপনি অয়নের সাথে কথা বলেন। তো এই যে অয়নের কাছে আমি পাঠিয়ে দিলাম আপনাকে, এটা একটা রেফার করে না? এটাকেই বলে যে তাকে আমি ভোট দিয়ে দিলাম বা তাকে আমি একটা রেফারেন্স দিলাম। তো ঠিক এখানে সেম ব্যাপারটা ঘটতেছে, তাই না? যে আপনার ভুটান সম্পর্কে ধরেন জানা দরকার, এই পেজে নাই, এই পেজ বলতেছে এখানে ক্লিক দেন, দিলে আরেকটা পেজ ওপেন হবে, সেই পেজে ভুটান সম্পর্কিত ইনফরমেশন আছে। তো এই যে একটা পেজ অন্য ওয়েবসাইটের আর একটা পেজকে এই যে রেফারেন্স দেওয়া, এই রেফারেন্স দেওয়াটাকেই মূলত বলা হয় ব্যাকলিঙ্ক। বোঝা গেল বিষয়টা? এখন মানুষ হিসাবে যেরকম আমরা আর একটা মানুষকে রেফার করি, একটা ওয়েবসাইট এটা আর একটা ওয়েবসাইটকে রেফার করবে, এটাই ন্যাচারাল। বুঝা গেছে? ক্লিয়ার? পরিষ্কার? তাহলে ব্যাকলিঙ্ক কি আমাদের কি আইডিয়া হলো? ওকে। এইবার ব্যাকলিঙ্ক কয় প্রকার সেটা আমরা একটু কথা বলি। তো ব্যাকলিঙ্ক মূলত দুই প্রকার, একটা হলো নো ফলো আর একটা হলো ডু ফলো। কি কি? নো ফলো আর ডু ফলো। তো আমরা যদি ব্যাপারটাকে এরকম ভাবে একটু তুলনা করি তাহলে বুঝতে সুবিধা হবে। তো মনে করেন একটা ওয়েবসাইটকে যদি আমরা একটা বিল্ডিং হিসাব করি, যে একটা ওয়েবসাইট মনে করেন একটা বিল্ডিং, এই বিল্ডিংটাই মনে করেন একটা ওয়েবসাইট। তো এই বিল্ডিং করার ক্ষেত্রে প্রথমে কি করা লেগেছে? প্রথমে এর ভিত করা লেগেছে না, বা বেস করা লেগেছে না এই বিল্ডিংটা উঠানোর জন্য উপরে? এখন ধরেন এই বিল্ডিং এর ভিত, ধরেন এটা পুরো 15 না 16 তলা, তাহলে এই 15 বা 16 তলা লোড নেওয়ার জন্য তো এর ভিত করা লাগছে, নাকি প্রথমেই উপরে আপনার একতলা দাঁড় করা দিচ্ছে, নাকি দেওয়া গেছে না জায়গায়? আর যদি ধরেন এই বিল্ডিং এ 4-5 তলার মতো একটা ভিত করে 15-16 তলা করে দিত, তাহলে কি হতো? বিল্ডিংটা একটা একটু ছোটখাটো ভূমিকম্প, ছোটখাটো দুর্যোগেই কিন্তু ভেঙে পড়ার সম্ভাবনা থাকতো, রিস্কি হয়ে যেত। তো একটা ওয়েবসাইট মনে করেন আমরা যখন কাজ শুরু করি, তখন এইটাকে আমরা এই বিল্ডিং এর ভিতের সাথে তুলনা করতে পারি, যে এই ওয়েবসাইটের ভিত যদি আমরা মজবুত না করি তাহলে এই ওয়েবসাইটটা উপরের দিকে উঠতে পারবে না। ঠিক মনে করেন যে কোন এক এই যে বিশেষ করে বর্ষার সময় দেখা যায় যে অনেক জায়গায় মাটি ভেঙে ভেঙে যায়, গাছের শিকড় বের হয়ে যায়। এবার কি হয়, কয়েকদিন পরে দেখা যায় গাছটা ধাম করে নিচে পড়ে গেছে। কেন? কারণ ওর মাটি, নিচের যে মাটি ছিল ওই মাটি সরে গেছে, ওর গুঁড়া আর শক্ত নেই। তো যে কোনো জিনিস করতে গেলে তার ভিত মজবুত করতে হয়, যে কোনো কাজ। এই যে আপনারা ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, এই যে এত কথা বলি কেন, এই আপনাদের ভিত যেন মজবুত হয়। এই ভিত যদি মজবুত হয় তাহলে আপনি পরবর্তীতে ডিজিটাল মার্কেটিং বা এই রিলেটেড যে কোনো কিছু আপনি তখন বুঝতে পারবেন যে আসলে এইটা এই কারণে হয়েছে। এই যে ব্যাকলিঙ্ক নিয়ে এত উদাহরণ দিচ্ছি, এটা কেন? এই আপনাদের ভিত মজবুত করার জন্য। এই উদাহরণগুলো কেন টেনে আনতেছি? ওই ভিত মজবুত করার জন্য, যে এই ভিত যদি মজবুত থাকে তাহলে পরবর্তীতে কাজ অনেক বেশি সহজ হয়ে যাবে। তো দেখেন, তাহলে আমাদের ওয়েবসাইটটাও তো এরকম একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মকে আমরা চাচ্ছি গুগলের টপে নিয়ে যেতে, বাট এর যদি ভিত মজবুত না হয় তাহলে কিন্তু ওকে টপে তুলে দিলে ও কি হবে, ভেঙে পড়ে যাবে, কারণ ওর গুড়ায় মাটি নেই। বুঝতে পারছেন? তো একটা ওয়েবসাইটের এই ভিত মজবুত কাজ করার কাজটা করে হলো নো ফলো ব্যাকলিঙ্ক। ঠিক আছে? যে ওয়েবসাইটটার গোড়া কত মজবুত হবে বা শক্ত হবে, এই কাজটা করে কে? নো ফলো ব্যাকলিঙ্ক।
ক্লিয়ার? ওকে। আর এই ধরেন ভিত তো মজবুত হয়ে গেল, ধরেন এই বিল্ডিং এর ভিত আমার মজবুত করা হয়ে গেছে। তো এই ভিতের উপরে আমরা কি করব তখন? এক একটা করে ফ্লোর তুলবো। ধরেন এই বিল্ডিং এ দেখেন এই যে 15-16 তলা ফ্লোর আছে, এই প্রত্যেকটা জায়গায় দেখবেন এরকম মোটা মোটা কলম দেয়া আছে, দেখছেন? যে এগুলো কিন্তু পিলার সব, এরকম দেখবেন বিভিন্ন জায়গায় এরকম মোটা মোটা পিলার আছে, ঠিক আছে? তো এই পিলার গুলোকে কি বলে? যে কলম বলি আমরা। তো এই যে একটা ওয়েবসাইটের ভিত মজবুত হয়ে যাওয়ার পরে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য কে ভূমিকা রাখে? এই কলামগুলো ভূমিকা রাখে। তো এই কলামগুলো হচ্ছে ডু ফলো ব্যাকলিংক, ঠিক আছে? মানে নো ফলো ব্যাকলিংক কি করে? ফাউন্ডেশন মজবুতের কাজ করে। আর ডু ফলো ব্যাকলিংক কি করে? একটার পর একটা ফ্লোর তোলার কাজ করে, মানে ওয়েবসাইটটাকে গুগলের টপে নিয়ে যেতে সাহায্য করে। বুঝতে পারলাম বিষয়টা? প্রথম কাজ হলো ভিত মজবুত করা, সেটা করবে নো ফলো ব্যাকলিংক। আচ্ছা, ভিত মজবুত হয়ে গেছে, এইবার তাহলে তো আমার শুধু নিচে পড়ে থাকলে হবে না, আমার তো আস্তে আস্তে টপে যেতে হবে। ওই টপে নিয়ে যাওয়ার কাজটা করবে এই কলাম বা ডু ফলো ব্যাকলিংক। ক্লিয়ার? তো নো ফলো ব্যাকলিংকে এই কারণে আমরা বলি ফাউন্ডেশন ব্যাকলিংক, ঠিক আছে? এই কারণে আমরা ফাউন্ডেশন ব্যাকলিংকও বলতে পারি। তাহলে নো ফলো আর ডু ফলোর ভিতরে পার্থক্য কি স্পষ্ট আমাদের? বুঝা গেল? একদম ক্লিয়ার? ওকে। এবার একটু টেকনিক্যাল ভাষায় বলি যে নো ফলো আর ডু ফলোর ভিতরে আসলে টেকনিক্যালি কি ঘটে, মানে কি ঘটনা এখানে ঘটে। তো প্রথমত হলো নো ফলো ব্যাকলিংকে জুস পাস হয় না। কি হয় না? জুস পাস হয় না। আর ডু ফলো ব্যাকলিংকে জুস পাস হয়। এখন এই জুস পাসিংটা আসলে কি জিনিস? ঠিক আছে? নো ফলোতে জুস পাস হয় না, আর ডু ফলোতে জুস পাস হয়। মনে করেন আমার ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে একটা নো ফলো ব্যাকলিংক আছে। কি হবে? ধরেন আমি সে ফর এক্সাম্পল আপনি আমার কাছে আসেন যে ভাই আমি তো ডিজিটাল মার্কেটিং মোটামুটি এখন তো পারি, তো আমার কোনো একটা জায়গায় জবের জন্য একটু রেফারেন্স দিয়ে দেওয়া যায় কিনা? তাহলে হ্যাঁ ভাই দেওয়া যায়, আপনার সিভিটা দিয়েছেন। তো মনে করেন আমি একটা জায়গায় ফোন করলাম একটা প্রতিষ্ঠানে যে আমাদের এরকম একজন ক্যান্ডিডেট আছে, তো আপনি হচ্ছে ওনারে পাঠিয়ে দিচ্ছি, আপনি ওনারে দেখে নেন যদি নেওয়া সম্ভব হয়। বুঝলেন? এক ধরনের রেফারেন্স। আর একটা হলো আমি ওনারে ফোন দিয়ে বললাম যে ভাই আমার একজন ক্যান্ডিডেট আছে, আপনি চোখ বন্ধ করে এটা নিয়ে নেন, আপনার কাজ হয়ে যাবে। দেখেন রেফারেন্স কিন্তু দুই ধরনের। একটাতে আমি আপনাকে রেফার করছি বাট বলছি দায়িত্ব আপনার, আপনি দেখে বুঝে নেন। আর একটাতে কি বলতেছি? যে আমি পাঠাচ্ছি, আপনি চোখ বন্ধ করে নিয়ে নেন, দায়িত্ব আমার। রেফারেন্সটা দেখেন, মানে একটু এদিক ওদিক কিন্তু 19-20 আছে। দুইটাতে আমি আপনাকে রেফার করতেছি, বাট একটাতে আপনাকে একদম ব্লাইন্ডলি রেফার করে দিলাম, আর একটাতে বললাম যে আপনি দেখে শুনে নেন। ঠিক আছে? তো এইখানেই মূলত খেলাটা হয় জুস পাসিং এর। তো এইখানে নো ফলো ব্যাকলিং যেটা হয়, সেখানে কি হবে? একটা ওয়েবসাইট যখন আরেকটা ওয়েবসাইটকে একটা নো ফলো রেফারেন্স দেবে, নো ফলো ব্যাকলিং দেবে, ও অন টাইম একটা বেনিফিট পাবে। গুগলকে বল মানে গুগলের একটা সিগন্যাল দেওয়া হচ্ছে যে আমি তাকে একটা রেফারেন্স দিলাম, বাট এটা ভালো কি খারাপ এটা তুমি বুঝে নাও, আমি দায়িত্ব নিচ্ছি না। আর ডু ফলোতে আমি বলবো যে ও ভালো, ওর দায়িত্ব আমি নিলাম, গুগলকে আমি বলতেছি, ডু ফলো রেফারেন্স যখন দিচ্ছি। তো নো ফলোতে কি হবে? যখন একটা ওয়েবসাইট আর একটা ওয়েবসাইটে নো ফলো রেফারেন্স দেবে, তখন এর কোনো ভালো দিকের জন্য এ কোনো দায়ভার গ্রহণ করবে না, এর কোনো খারাপ দিকের জন্য এ কোনো দায়ভার গ্রহণ করবে না। সেম, আবার এ যেহেতু ব্যাকলিং দিছে, এর কোনো ভালো খারাপের দায়ভারও এ গ্রহণ বা কোনো কিছু বহন করবে না। কিন্তু যদি ডু ফলো রেফারেন্স হয়, তাহলে দুইজনই দুইজনের উপর নির্ভরশীল থাকবে। এ যদি ভালো করে এর একটা প্লাস পয়েন্টে পাবে, এ যদি খারাপ করে তার একটা মাইনাস পয়েন্টে পাবে। আবার এ যদি খারাপ করে তারও একটা মাইনাস পয়েন্টে পাবে, এ যদি ভালো করে তারও একটা প্লাস পয়েন্টে পাবে। মানে দুইজনই দুইজনের উপর সবসময় নির্ভরশীল থাকে, যেহেতু রেফারেন্সটা ডু ফলো। বুঝতে পারছেন? মানে রিস্ক ফ্যাক্টর দুইজনেরই আছে। ভালো করলে দুইজনই ভালো ফলাফল ভোগ করবে, আবার যদি কেউ খারাপ করে তাহলে দুইজনই ওর ফলাফল ভোগ করবে। আর ডু ফলো যদি আপনি রেফারেন্সটা পরে রিমুভ করে দেন সেটা তো পরের বিষয়। বাট একটা ভালো ওয়েবসাইট থেকে দেখে যদি আপনি রেফারেন্সটা নেন ডু ফলো, ধরেন আপনি সে ফর এক্সাম্পল যে কোনো ডিজিটাল মার্কেটিং জবের জন্য যদি আমার রেফারেন্সটা আপনি নেন, আমি এটুকু বলতে পারি যে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, আপনার একটু হইলেও প্লাস পয়েন্ট কাজে লাগতে পারে। কারণ আমার অভিজ্ঞতা, আমার এক্সপিরিয়েন্স সেটা যে জানে বা যে আমাকে অ্যানালাইসিস করবে, সে একটু হইলেও আমাকে গুরুত্ব দেবে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন না।
তাহলে আপনি যদি এরকম জায়গা থেকে একটা ডু ফলো রেফারেন্স নেন তাহলে কিন্তু আপনার ক্ষতি হওয়ার চান্স নাই। কিন্তু আপনি যদি ওইটা চিনতে ভুল করেন, মনে করেন আমার জায়গায় আপনি একজন ফ্রড রে বাছাই করে ফেললেন, তখনই তো আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স থাকলো। তখন আপনি যে রেফারেন্সটা বানালেন, আরে ভাই ও তো ফ্রড, তার মানে তুমিও ফ্রড। ব্যাপারটা এরকম। হ্যাঁ যায়, কিন্তু প্রথম ইনস্টিংক্টে তো আপনি ওটা জানছেন না, যতক্ষণে গুগল ধরছে তারপরে না আপনি বুঝতে পারতেছেন যে ওটা ফ্রড ছিল। তো ততক্ষণে তো আপনি একটা পেনাল্টি অলরেডি খেয়ে ফেলছেন। বুঝতে পেরেছেন বিষয়টা? আর আপনি একবার তো ধাক্কা খেয়ে গেলেন, পর সেটা পরের বিষয়। সেটা তখন লিঙ্ক ডিসভাউ করা লাগে, অনেক ঝামেলা আছে, এটা পরে আসবে। তো এই জন্য আমরা এই লিঙ্ক বিল্ডিং এর ক্ষেত্রে এই দুইটা জিনিস আগে মাথায় রাখেন, আস্তে আস্তে আসবে সবগুলো। তাহলে নো ফলো এবং ডু ফলো দুইটা ব্যাকলিংকে আসলে একটা ওয়েবসাইটের জন্য প্রয়োজন, কোনোটা বাদে কোনোটা হবে না। আর আপনি শুধু নো ফলো করবেন তাহলে তো আপনি শুধু নিচেই পড়ে থাকবেন, উপরে ওঠা হবে না। আবার শুধু ডু ফলো করবেন তাহলে নিচে তো মাটি শক্ত হইলো না, আপনার বিল্ডিং কিন্তু ধান করে নিচে পড়ে যাবে। তার মানে দুই ধরনের ব্যাকলিংকে আমার দরকার। এখন ডিসিশনটা আমরা যখন কাজটা করব তখন আমাদেরকে নিতে হবে যে আমরা কোন জায়গা থেকে এটা নেব, কোন জায়গা থেকে নেব না। ভালো ওয়েবসাইট দেখলে আপনি বুঝতে পারবেন কি হবে। তার ডোমেইন অথরিটিস যদি চেক করেন, তার ট্রাফিক যদি চেক করেন, আপনি বুঝতে পারবেন না যে ভালো কি খারাপ। কিন্তু একটা খারাপ ওয়েবসাইট যেটা আপনি ডুফোরে ব্যাকলিং নিতে যাচ্ছেন এবং সে দিতে চাচ্ছে, আপনি অ্যানালাইসিস করে দেখবেন যে ট্রাফিক সবসময় নিচের দিকে থাকে, ওর অথরিটি স্কোর ভালো, আপনি চোখ বন্ধ করে করে দেবেন, হ্যাঁ ভাই না তোমার কাছে নেবো না। তুমি তো মানুষ সুবিধা না, তোমার কাছে নিয়ে আমি কিছু তো পড়বো। বুঝতে হবে, কারণ যার পারফরমেন্স কন্টিনিউয়াসলি খারাপের দিকে থাকে তার কাছ থেকে আমি কেন ডুফোলে রেফারেন্সটা, ইভেন সেটা নো ফলো কেন নেবো? নিয়ে তো যুক্তি না, আমি সবসময় ভালোর দিকে যাবো, তাই আমার রিস্ক থাকুক আর না থাকুক। সেটাই তো স্বাভাবিক। আপনি নিজেকে দিয়ে চিন্তা করে দেখেন যে আপনি ধরেন একটা আপনার বন্ধু আপনি জানেন যে ও খারাপ, তো তার সাথে কোনো রিস্ক ফ্রি জায়গায় হয়তো আপনি যেতে চাইবেন না, আর রিস্ক থাকলে তো প্রশ্নই নেই। বুঝতে পারছেন? তো ব্যাপারটা হলো এই যে আপনি একটা ওয়েবসাইট থেকে যখন ব্যাকলিং নিচ্ছেন তার অ্যানালাইটিক্সটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা বেশি চেক করা হবে ডু ফলোর ক্ষেত্রে, কারণ ওইটা আমার রিস্ক আনবে। যদি খারাপ জায়গা থেকে আমি রেফারেন্স নিই তাহলে গুগল বলবে চোরে চোরে মাসতো তো ভাই, দুইটাই খারাপ, তাই না? ধরেন আপনি বন্ধুর সাথে গেছেন আর বন্ধু কোনো একটা খারাপ কাজ করলো, আপনারও কিন্তু দরকার, তুমি ওর সাথে ছিলে কেন, তুমি করনি বুঝলাম, তুমি ওর ছিলে কেন, ও তো খারাপ, তুমি তো জানা উচিত তোমার, তুমি তো জানতো ও খারাপ, তুমি ওর সাথে ছিলে কেন? তো গুগল ওটাই বলবে যে ও তো খারাপ, তুমি ওর কাছে রেফারেন্স দিচ্ছ কেন। মনে করেন আপনি সিভিতে এমন একজনের রেফারেন্স দিলেন, কথার কথা এখানে ধরেন কোন একজন দুর্নীতিগ্রস্ত বা কোনো একটা খারাপ মানুষ তার রেফারেন্স দিয়ে আপনি একটা সিভি কোনো জায়গায় ড্রপ করলেন, আপনার কিন্তু প্রথমেই ওটা রুল আউট করে দেবে যে আরে অমুকের রেফারেন্স দিয়েছে দাঁড়া। ব্যাপারটা হলো এরকম। তো এই জন্য আমরা এই জিনিসটা মাথায় রেখে কাজ করবো। তাহলে ডু ফলো নো ফলোর পার্থক্য কি স্পষ্ট? আসলে কি ঘটে? তাহলে আমাদেরকে প্রথমে আসলে একটা ওয়েবসাইটের কাজ যখন আমরা শুরু করব তখন প্রথমেই করতে হবে নো ফলো ব্যাকলিংকের কাজ, কারণ প্রথমে তার ফাউন্ডেশন মজবুত করতে হবে, এটাই প্রথম কাজ। উপরে উঠানোর কাজ পরে, আগে ভিত, তারপর উপরে উঠাবো। তাহলে ভিতের কাজ প্রথমে নো ফলো ব্যাকলিং। এখন বিষয়টা হলো আপনারা হয়তো বা জানেন, আমি প্রথম দিকে দেখাইছি যে একটা ওয়েবসাইট আসলে টোটালি কখনো র্যাঙ্ক করতে পারে না, র্যাঙ্ক করে তার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পেজ, এবং সেই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পেজের এক একটা আলাদা আলাদা কিওয়ার্ড থাকে, আলাদা আলাদা কন্টেন্ট থাকে। মনে আছে না? এখন ধরেন আপনার একটা পেজের জন্য আসলে কতগুলো রেফারেন্স দরকার, এটাও কিন্তু অ্যানালাইসিসের বিষয় আছে, আন্দাজে করলে আবার হবে না। মনে করেন আপনি যদি কথার কথা আহ, একটা ভালো পজিশনে কোনো কিছু করতে যেতে চান, মনে করেন একটা বড় পজিশন, বড় একটা ব্যবসা করবেন বা বড় একটা ইয়ে করবেন, আপনার কিন্তু 10-15 জায়গা থেকে একটা ভালো রেফারেন্স থাকা চাই, নাহলে কিন্তু লোকজন আপনারা করতে যাবে না। আমাদের দেশের প্রেক্ষাপটে আমি বলতেছি, আপনি বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হবেন, অমুক লাইসেন্স করতে পারবেন না, তমুক জায়গায় বাধা, তমুক জায়গায় এই, অমুক জায়গায় ওই। তো আপনার যদি 10-15 জায়গা থেকে একটা ভালো রেফারেন্স থাকে আপনি কিন্তু সহজে করতে পারবেন। আবার ধরেন ছোট একটা ব্যবসা করবেন, যে এই রাস্তার পাশে একটা ফুড কার্ট দিবেন, এটা তো খুব বেশি আপনার চিন্তা ভাবনা করা লাগবে না। তো এরকম
প্রত্যেকটা পেজের কম্পিটিশন ওয়াইজ কতটা রেফারেন্স আমার দরকার এটা অ্যানালাইসিস করতে হবে যে আমি কোন কম্পিটিশনে লড়তেছি বা কোন পজিশনে। এটা কিসের উপর ডিপেন্ড করে জানেন? আমরা কিওয়ার্ড রিসার্চের সময় একটা টার্ম নিয়ে খুব অ্যানালাইসিস করছি, সেটা হলো কিওয়ার্ড ডিফিকাল্টি। মনে আছে? আমরা কি দেখছি যে কিওয়ার্ডের ডিফিকাল্টি যত কম সেই কিওয়ার্ডে র্যাঙ্ক করা তত বেশি সহজ। মনে আছে না? এই জন্য আমরা কি করছি, কিওয়ার্ড ডিফিকাল্টি সবসময় ভেরি ইজি দিয়ে আমরা কিন্তু কিওয়ার্ড গুলো রিসার্চ করার চেষ্টা করছি। মনে আছে? এখন ভেরি ইজি টাইপের কিওয়ার্ডে কি হয়, সার্চ ভলিউম কিন্তু কম থাকে, দেখছেন খেয়াল করে? আবার একটু যদি আপনি কম্পিটিশন বাড়ান তখন দেখবেন সার্চ ভলিউম আবার বাড়ে, তখন দেখা যায় 5 লাখ 6 লাখ সার্চ ভলিউমের কিওয়ার্ড বের হয়ে আসতেছে। দেখবেন খেয়াল করে, কারণ যে কিওয়ার্ডে সার্চ ভলিউম বেশি সেখানে কম্পিটিশনও বেশি, এটাই স্বাভাবিক, সেখানে কম্পিটিশন বেশি থাকে। তো এখন ব্যাকলিঙ্ক কতগুলো আমি আসলে করব এইটা ডিপেন্ড করে যে পেজের ব্যাকলিঙ্ক আমি করব ওই পেজের কিওয়ার্ডের কিওয়ার্ড ডিফিকাল্টি কত সেটার উপর। ধরেন আমি একটা পেজ, ধরেন আমার ক্লায়েন্ট দিল সে ফর এক্সাম্পল এই বাংলাদেশ, এই পেজের আমি ব্যাকলিঙ্ক করব, তাহলে কি কাজ, এই পেজের কিওয়ার্ড কি বাংলাদেশ, ক্লায়েন্ট ধরেন এই পেজ আমার দিছে, তাহলে এই পেজের কিওয়ার্ড কি বাংলাদেশ। প্রথম কাজ হলো এই বাংলাদেশ কিওয়ার্ডের ডিফিকাল্টি কত এটা জানা, প্রথম কাজ। এটা আপনারা নিয়ে কিওয়ার্ড ওভারভিউর ভিতরে ফেলে দিলে এখানে সার্চ ভলিউম কিওয়ার্ড ডিফিকাল্টি বের হয়ে আসবে, তাই না? প্রথম কাজ হলো এটা যে আমার কিওয়ার্ডের ডিফিকাল্টি কত, বা ক্লায়েন্টের কাছে কিওয়ার্ড রিসার্চের শিট থাকলে সেটা চেয়ে নেওয়া, কারণ এখানে থাকবে যে তার যতগুলো কিওয়ার্ড নিয়ে কাজ করা হয়েছে প্রত্যেকটা কিওয়ার্ডের সার্চ ভলিউম এবং ডিফিকাল্টি কিওয়ার্ড রিসার্চ শিটে থাকা উচিত, থাকবে স্বাভাবিক। তাহলে আমি দেখলাম বাংলাদেশ কিওয়ার্ড এটা হলো ভেরি ইজি টাইপের একটা কিওয়ার্ড এবং এর কিওয়ার্ড ডিফিকাল্টি 10। কিওয়ার্ড শিট পাইলেই আপনি দেখতে পাচ্ছেন, অথবা আপনি নিজে টুলে বসালেও নিজে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড ওভারভিউর ভিতরে। ধরেন আপনি দেখলেন এটা ভেরি ইজি টাইপ কিওয়ার্ড এবং এর কিওয়ার্ড ডিফিকাল্টি কত, 10। তাহলে কি হবে জানেন, মূলত ডু ফলো ব্যাকলিংক এই ভেরি ইজি টাইপ কিওয়ার্ডে প্রয়োজন পড়ে না। আমি বলে রাখি, ভেরি ইজি টাইপ কিওয়ার্ডে ডু ফলো ব্যাকলিংকের প্রয়োজনীয়তা নাই। আমি কি বুঝতে পারলাম? যেগুলো ভেরি ইজি টাইপের কিওয়ার্ড এখানে ডু ফলো ব্যাকলিংকের আদতে প্রয়োজন নেই, এখানে নো ফলো টুকু করলেই হবে, কারণ এখানে কম্পিটিশন খুবই কম। ক্লিয়ার? এখন তাহলে নো ফলো কয়টা লাগবে? তো ভেরি ইজি টাইপের কিওয়ার্ডে কিওয়ার্ড ডিফিকাল্টি যত হবে তার 3/1 লাগবে নো ফলো ব্যাকলিংক। তাহলে এই কিওয়ার্ডের কিওয়ার্ড ডিফিকাল্টি কত, 10, 3/1 কত, 3, তার মানে 3 পয়েন্ট সামথিং আমরা ধরতে পারি। তাহলে আমরা 4টা নো ফলো ব্যাকলিংক করবো এখানে, কয়টা, 4টা। হিসাব কি ক্লিয়ার, বোঝা গেছে? যদি কিওয়ার্ড ভেরি ইজি টাইপ হয়, ভেরি ইজি টাইপ হবে, তাহলে এখানে ডু ফলো ব্যাকলিংক এর হিসাবে যাব না, এখানে শুধুমাত্র নো ফলো ব্যাকলিংক করব এবং সেটার পরিমাণ হবে তার কিওয়ার্ড ডিফিকাল্টি 3/1। ক্লিয়ার, বুঝা গেল, পরিষ্কার? আচ্ছা, যদি ভেরি ইজি টাইপ না হয়, ভেরি ইজি টাইপ থেকে বের হয়ে গেলাম, মনে করেন ইজি বা একটু কম্পিটিটিভ বা একটু হাইলি কম্পিটিটিভ এই লেভেলে যদি আমরা রিসার্চ করি, কারণ সারা জীবন তো শুধুমাত্র লো ক্লাসে পড়ে থাকা যাবে না, আস্তে আস্তে উপরে উঠতে হবে, আস্তে আস্তে সার্চ ভলিউম বেশি টাইপের কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে, হবে না? সারা জীবন কি শুধু ভেরি ইজি টাইপ কিওয়ার্ড নিয়ে কাজ করলে হবে? হবে না, আস্তে আস্তে কম্পিটিশন বাড়বে। সারা জীবন তো আর ক্লাস 1-এ পড়ে না মানুষ, আস্তে আস্তে উপরের দিকে ওঠে, ঠিক না? এখানে ব্যাপারটা সেম। তো যদি ভেরি ইজি টাইপ কিওয়ার্ড থেকে বের হন, তারপরে গিয়ে হিসাবটা হলো 3/1 নো ফলো, বাদ বাকি যে পোর্শনটা, মনে করেন আপনার কিওয়ার্ডের ডিফিকাল্টি হলো 15, তাহলে 3/1 কত, 5, 5টা লাগবে নো ফলো, আর বাদ বাকি যে 10টা থাকবে ওই 10টা লাগবে ডু ফলো। বুঝতে পারছি বিষয়টা? হুম, আবার বুঝেন, ভেরি ইজি টাইপে কি করছি, কিওয়ার্ড ডিফিকাল্টি 3/1 শুধু নো ফলো, আর কোনো কিছু করা লাগবে না, ঠিক আছে? এইবার কিওয়ার্ড ডিফিকাল্টি ভেরি ইজি থেকে আমি বের হয়ে গেলাম, মনে করেন একটু কম্পিটিটিভ লেভেলে কিওয়ার্ড আমি বের করলাম। তো ধরেন ওই কিওয়ার্ডের ডিফিকাল্টি হলো 15, তাহলে ও 3/1 নো ফলো করবে, এটা ঠিকই আছে। তাহলে 15 3/1 কত, 5,
আর যে 10 থাকলো, মানে আর 2 ভাগ থেকে গেল না, ওই 10টা আমার লাগবে তখন ডু ফলো ব্যাকলিঙ্ক। আমি বুঝাতে পারলাম? ভেরি ইজি টাইপে ডু ফলো ব্যাকলিঙ্কে রিজার্ভ করার প্রয়োজন নাই, কিন্তু ভেরি ইজি টাইপ থেকে যখন বের হয়ে যাবেন তখন অবশ্যই ডু ফলো ব্যাকলিঙ্ক প্রযোজ্য র্যাঙ্ক করতে গেলে, কারণ টপে তখন ডু ফলো ব্যাকলিঙ্ক ছাড়া র্যাঙ্ক করা যাবে না। কিরকম ধরেন, ভেরি ইজি টাইপ কিওয়ার্ড হলে একতলা বিল্ডিং, একতলা বিল্ডিং করতে দেখবেন কলম টলম কিছু লাগে না, কোন রকম গাইতে গুইতে ছাদ ছাদ দিয়ে দিলে কমপ্লিট। কিন্তু যত আপনি উপরের দিকে উঠতে যাবেন তখন কিন্তু কলম লাগবে, লাগবে না? এবং মজবুত লাগবে, তা নাহলে কিন্তু বিল্ডিং ধসে পড়বে। সো ভেরি ইজি টাইপ কিওয়ার্ড দিয়ে আপনি একতলা সমান উঠতে পারবেন, কেন সার্চ ভলিউম কম না। দেখছেন না ভেরি ইজি টাইপে 200 400 এরকম সার্চ ভলিউমের কিওয়ার্ড থাকে। সো একটা ওয়েবসাইট যদি ভালো জায়গায় যাইতে চায় ওর কিন্তু আস্তে আস্তে কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়েও কাজ করতে হবে। ওই যে ওয়েবসাইট গুলো আমরা অ্যানালাইসিস করে দেখছিলাম মিলিয়ন মিলিয়ন ট্রাফিক থাকে, কেমনে থাকে? কারণ ওরা আস্তে আস্তে ভালো ভালো কিওয়ার্ড নিয়ে কাজ করছে। তো ওই টাইপের কিওয়ার্ড নিয়ে কাজ করতে গেলে তখন তো আমার ডু ফলো ব্যাকলিঙ্ক অবশ্যই প্রয়োজন। কিন্তু ওই যে যেগুলো ভেরি ইজি টাইপ, ওই যে একতলা বিল্ডিং এর সমান, ওইটাতে র্যাঙ্ক করতে আমার কোনো কলম টলম লাগবে না। ওটাতে শুধু ফাউন্ডেশন হলেই চলবে, ভিতটা মজবুত করে গাইতে চার দিয়ে দেন, খেলা শেষ। কিন্তু একটু কম্পিটিশনে নামতে গেলে 2 তলা 5 তলা সমান যদি উঠতে চান তাহলে অবশ্যই আপনাকে কলম দিয়ে 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 উঠতে হবে, এবং সেইটা তখন অবশ্যই ডু ফলো ব্যাকলিঙ্ক প্রয়োজন। তাহলে ব্যাকলিঙ্ক কি, কত প্রকার, এবং এর ভিতরে ডিফারেন্স কি, কোন হিসাবে আমাদের ব্যাকলিঙ্ক করতে হবে, তাহলে কি মোটামুটি বিষয়গুলো ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? তো এখন আমাদের তাহলে প্রথম টাস্কে আমরা নো ফলো ব্যাকলিঙ্ক নিয়ে কাজ শুরু করবো। তো নো ফলো ব্যাকলিঙ্ক আমরা শিখবো মোটামুটি 4টা উপায়ে। 4টা উপায়ে নো ফলো ব্যাকলিঙ্ক করা যায়, মানে নো ফলো ব্যাকলিঙ্কের 4টা ক্যাটাগরি আছে, আমরা প্রত্যেকটা ধাপে ধাপে শিখবো। ঠিক আছে? তো আজকে একটা শুরু করি, হ্যাঁ? তো আজকে যেটা শুরু করবো এটার নাম হচ্ছে ব্লগ কমেন্টিং। কিরাম? ব্লগ কমেন্টিং। ঠিক আছে? ব্লগে কমেন্টের থ্রুতে ব্যাকলিঙ্ক করা। আমি একটু উদাহরণ দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখেন, এটা একটা কন্টেন্ট, তাই না? এই কন্টেন্ট আমরা কি দেখলাম যে ব্যাকলিঙ্ক থাকে এই কন্টেন্টের ভিতরে যে কোনো একটা শব্দ থেকে, তাই না? একটু আগে সেই উদাহরণ দেখলাম না, যে সেখানে ক্লিক দিলে এই যে এখানে একটা আছে, এই যে দেখেন এই ওয়েবসাইট দেখছেন, এই যে ক্লিক দিলে সেই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে, এটা একটা ব্যাকলিঙ্ক। ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? তো এইটা দেখেন, এই কন্টেন্ট থেকে একটা পেজকে যদি এইভাবে রেফার করা হয় এটা কিন্তু ডিরেক্ট রেফারেন্স। ডিরেক্ট না? ওই যে একটু আগে বললাম এটা কিরকম ওই যে টেলিফোন করা আছে, ভাই আপনি ওরা নেন, দায় দায়িত্ব সব আমার, এটা হচ্ছে ডিরেক্ট রেফারেন্স। ঠিক না? কিন্তু দেখেন এই পেজে আমরা একটু নিচে আসলে এখানে কমেন্টে দেখেন, এখানে একটা কমেন্ট আছে, একজন কমেন্ট করছে এই পোস্টে। ঠিক না? এখন এই কমেন্টের এই নামের উপর যদি মাউস পয়েন্টার ধরেন দেখেন ওই একটা ইউআরএল শো করতেছে, এবং এই জায়গায় আমি ক্লিক দিলে ওই পেজে আমাদেরকে নিয়ে যাবে। ঠিক না? দেখেন এইটাও কিন্তু একটা রেফারেন্স। কিরকম? এইটা হলো মেন কন্টেন্টের ভিতর থেকে রেফারেন্স, আর এইটা কোত্থেকে? কন্টেন্টের ভিতরে কমেন্ট সেকশনে একটা কমেন্ট আছে, সেই কমেন্ট থেকে রেফারেন্স। দুইটা দুই ধরনের না? খেয়াল করে দেখেন। দুইটা দুই ধরনের না? কিভাবে দুই ধরনের? একটা হলো আমার কন্টেন্টের ভিতর থেকে আমি রেফারেন্স দিচ্ছি যে তুমি এই বিষয়ে জানতে ওই ওয়েবসাইটে যাও, সেই কারণে ব্যাকলিংকটা এখানে দেওয়া আছে। বাট এইখানে এই কমেন্টের ক্ষেত্রে কমেন্ট কি আসলে এই ওয়েবসাইটের মালিক করছে? করে নাই, করছে বাইরের কেউ, তাই না? কিন্তু এই ওয়েবসাইটের মালিক কমেন্টটাকে অ্যাপ্রুভ করেছে যে কমেন্টটা থাক আমার সাইটে। কমেন্টটা যেহেতু এই ওয়েবসাইটের,
তাহলে কমেন্টের সাথে যে লিঙ্কটা আছে আলটিমেটলি বা পরোক্ষভাবে এই ওয়েবসাইট থেকে একটা রেফারেন্স কিন্তু পাচ্ছে, বুঝছো না? ধরেন ব্যাপারটা হলো এরকম, কথার কথা আমার ফেসবুক প্রোফাইল থেকে আমি একটা স্ট্যাটাস দিলাম, আমার ফেসবুক প্রোফাইল থেকে আমি একটা স্ট্যাটাস দিলাম যে কি আমি ডিজিটাল মার্কেটিং শিখতে চাই, যশোরে কোথায় ভালো শিখতে পারবো। ধরেন আমি দিলাম আমি এখানে স্ট্যাটাস, আর মনে করেন রাব্বি এসে কমেন্ট করে বসে থাকলো যে ভাই আপনি যশোর আইটিতে যে শিখতে পারেন, কমেন্ট করলো রাব্বি। এবার সে এসে কি করলো, ওই জায়গা দেখে যশোর আইটিতে এসে ভর্তি হয়ে গেল। আমি ভর্তি হলাম কি না হলাম সে ব্যাপার না, সে ভর্তি হয়ে গেছে। এখন দেখেন স্ট্যাটাস আমার, কমেন্ট কার, রাব্বির, রেফারেন্স পাইছে কি যশোর আইটি। বুঝতে পেরেছেন বিষয়টা? ব্যাপারটা এখন সে ধরেন যশোর আইটিতে ভর্তি হয়ে সে ভালো সার্ভিস পায়নি, এখন সে কি আমারও ধরতে হবে? পারবে? সে আমারও কি বলবে না, আপনারা ধরতে পারবে না। কারণ কি দেখেন, সে যদি আমারও বলে যে ভাই আপনার ভর্তি হয়েছে না? আমি বলবো আমি কি যশোর আইটিতে রেফার করেছি, আমি তো স্ট্যাটাস দিয়ে জানার জন্য আপনি ভর্তি হয়েছেন কেন। সে যদি রাব্বিরে যদি ধরে, আমি বলবো আমি কি আপনারা কইছি, আমি তো আবির ভাইরে বলি না, আপনি তো আছেন, আপনি যে ভর্তি হয়েছেন কেন, কেউ কারো ধরতে বলবে? বুঝতে পেরেছেন? তো ওই যে সে হলো গুগল, সে কে, সে হলো গুগল, সে বসে আছে। এখন ওই যে রেফারেন্স কিন্তু রাব্বি দেশে জনরাইটি, বুঝতে পারছেন? মানে রাব্বি কমেন্ট করছে না, এখন রাব্বি ধরেন জনরাইটি ধরেন খারাপ, গুগল বুঝতে পারলেও রাব্বিরও ধরতে পারতেছে না, আমারও ধরতে পারতেছে না, কারণ সরাসরি কেউ কারোর সাথে জড়িত না। কিন্তু আবার স্ট্যাটাসটা যেহেতু আমার প্রোফাইলে এবং আমি ডিসিশন নিছি কমেন্টটা থাক, দ্যাট মিনস যশোর আইটির পেজ কিন্তু আমার প্রোফাইল থেকে একটা রেফারেন্স পাচ্ছে পরোক্ষভাবে, কারণ স্ট্যাটাসটা আমার প্রোফাইল। সেখানে দেখেন ঠিক সেম বিষয়টা ঘটছে না, কন্টেন্টটা এই ওয়েবসাইট ওনারের, সে এই কন্টেন্টে একজন কমেন্ট করছে, সেই কমেন্টটাকে অ্যাপ্রুভ করছে, ভালো কথা, সেই কমেন্টে একটা লিংক করা আছে, এখন সে যেহেতু অ্যাপ্রুভ করছে লিংকটাও বাই ডিফল্ট এখানে চলে আসছে, ঠিক কিনা? এখন এই জায়গায় ক্লিক দিলে ওই পেজে নিয়েও যাচ্ছে, কিন্তু গুগল এসে কিন্তু এরা কিছু বলতে পারবে না, কারণ কি জানেন, সে বলবে ভাই কমেন্ট তো আমি করি নাই, কমেন্ট অন্য কেউ করছে, যারা যে কমেন্ট করেছে ওরা ধরতে পারবে না, সে বলবে আমি তো আমার জিনিস প্রমোট করেছি, তা আমি আমি কার তো কোনো ক্ষতি করি। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে ধরি মাছ না ছুঁই পানি, এই যে কমেন্টের মাধ্যমে ব্যাকলিংটা করলাম, দেখেন এইখানে এই যে ডিরেক্ট রেফারেন্স করছে না, এটা হলো ডু ফলো। ডিরেক্ট রেফারেন্স কিভাবে, তার মেন কন্টেন্টের ভিতর থেকে সে নিজে ব্যাকলিং দিয়ে দিছে, তার মেন কন্টেন্টের ভিতর থেকে দিছে, তার মানে কেউ সরাসরি রেফারেন্স করছে না। কই গেল সেটা, এই যে নিজের কন্টেন্টের ভিতর থেকে সরাসরি রেফারেন্স দেওয়া, তার মানে কেউ সরাসরি রেফার করেছে যে তুমি এই বিষয় জানতে চাইলে ওখানে যাও, তার মানে এই টাইপটা হলো ডু ফলো। কিন্তু এখানে যে কমেন্টের থ্রুতে যেটা হয়েছে এইটা হলো নো ফলো, কারণ এটাতেও সরাসরি কোনো রেফারেন্স কিন্তু দেয়নি। বুঝতে পেরেছেন বিষয়টা? ক্লিয়ার? মোটামুটি বোঝা গেল? তাহলে এখন আমরা শিখবো যে এইভাবে নো ফলো ব্যাকলিং, তাহলে আমার ক্লায়েন্ট তো আমাকে কাজ দিতে পারে বা আমার ওয়েবসাইটের কাজ থাকতে পারে, আমি কিভাবে করব, তাহলে এটা কিভাবে করব, তাহলে চলেন সেটা দেখি। এটা দেখে আজকে ছেড়ে দেবো, কারণ আজকে বেশ কিছু পেঁচানো গুছানো কথা বলেছি, মাথার ভিতর গুলাচ্ছে নাকি? হ্যাঁ, বোঝা যাচ্ছে? যাই হোক, বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। কারণ কি জানেন, ধরেন একটা রুগী আসছে, তারা আপনি নিয়ে গেলেন আইসিইউতে, আইসিইউতে নিয়ে যেয়ে আপনি লাইফ সাপোর্টের বদলে দিয়ে দিলেন ঘুমের ওষুধ, উল্টো কি হবে? উল্টো মারা যাবে না? তো একটা ওয়েবসাইটে এই ব্যাকলিং কিন্তু ঠিক ওই লাইফ সাপোর্টের মতো, আপনি যদি ভুলভাল করেন তাহলে আপনার খবর আছে, গুগল আপনার ধরে একদম মানে বালিশ চার্জ মারে, একদম বালিশ চার্জ। একটা ঘটনা বলি তাহলে, 2019 সালের ঘটনা, 19, আমরা একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছিলাম অফিসে। ওই প্রজেক্টে তখন মান্থলি আপনার অ্যারাউন্ড, তখন ডলার ছিল 80 টাকা 82 টাকা এরকম। তো তখন মান্থলি আপনার আমাদের আর্নিং ছিল অ্যারাউন্ড 10 লাখ টাকা মতো, অ্যাফিলিয়েট প্রজেক্ট ছিল, ওই প্রজেক্টে 10 লাখ টাকা আর্নিং ছিল, বুঝতে পারছেন? তো আপনার, তো আগে আমি বলছি সেটা হলো অ্যাফিলিয়েট প্রজেক্ট গুলো সেল করে দেওয়া যায় বা যে কোনো প্রপার্টি আসলে সেল করা যায়, ওয়েব প্রপার্টি গুলো সেল করা যায়।
তো আমাদের অফিসের সিদ্ধান্ত হলো যে প্রজেক্ট আমরা সেল করে দেবো এবং এই সেলের 20% টাকা পাবে ওই প্রজেক্টে যারা ইনভলভ ছিল তারা। তো প্রজেক্টটা সেলও দেওয়া হলো, এটা খুব সম্ভবত 19শে নভেম্বরের দিকে সেলের জন্য দেওয়া হলো। তো সেলটা হয় কিরকম বিডিং সিস্টেম, নিলাম হয় আর কি। মানে ধরেন একজন এসে সে একটা দাম বলে আর একজন এসে আর একটা বলে, এবার যখন আপনি ভালো দাম পাবেন তখন আপনি যে ভালো দাম দিল তার কাছে ছেড়ে দিলেন। তো আমাদের প্রজেক্ট যেহেতু ভালো করতেছিল, আর্নিং ভালো ছিল, ট্রাফিক ভালো ছিল, সবকিছু ভালো ছিল। তো প্রজেক্টের দাম উঠলো, আস্তে আস্তে উঠলো। আমি লাস্ট আমাদেরকে বসা কিনা আপডেট দিল যে 1,40,00,000 মতো দাম উঠে গেছে অলরেডি ওই প্রজেক্ট। তো আমরা তো খুব খুশি। হ্যাঁ, আমরা প্রজেক্টে ধরেন 7 জন না 8 জন ছিলাম, কাজ করতাম। তো 20% আমরা পাইলে তো মেলা টাকা পাবো, তাই না? এক একজন। তো আমরাও খুশি ছিলাম এবং প্রজেক্টটা যে সাকসেসফুল সবাই খুশি খুব অফিসিয়ালি। তো বস বললো যে এটা আমরা 1.5 কোটি হলে ছেড়ে দেবো। 1,50,00,000 হইলেই আমরা ছেড়ে দেবো। তাহলে আমাদের মোটামুটি প্রজেক্ট কস্টিং ছিল মোটামুটি ধরেন 50 লাখ মতো, তাহলে 1 কোটি টাকা নেট প্রফিট থাকবে, সেই হিসাবে আমরা ছেড়ে দিতে পারবো। তো বস এটা ঘোষণা দিলে তো আমরা খুব খুশি। তো এর ভিতরে ডিসেম্বর চলে আসলো এবং ডিসেম্বরে আসলে কি হলো, গুগল একটা কোর আপডেট দিয়ে দিল। ঠিক আছে? তখন গুগল বছরে একবার সর্বোচ্চ 2 বার আপডেট দিত, এখন তো প্রত্যেক মাসেও দেয়। তখন কোর আপডেট বছরে 2টা হতো বা একটা হতো। তো ডিসেম্বরে কোর আপডেট শুরু করলো গুগল 4 তারিখের দিকে, খুব সম্ভবত আমি মনে করতে পারি। কোর আপডেট শুরু হলে সাইট কেনা বেচা বন্ধ হয়ে যায়। ঠিক আছে? কারণ ওই সময় সবাই দেখে সাইটের পারফরমেন্স আপডেটের পরে কি হয় না হয়। তো কোর আপডেট রোল আউট হইতে টোটাল টাইম লাগলো 22 দিন। মানে টোটাল কমপ্লিট হয়ে গেল 22 দিন পরে আপডেট শেষ। আপডেট শেষ হওয়ার পরে সাইট তো মনে করেন এবং উড়ে বেড়াচ্ছিল। সাইট মনে করেন বালিশ ছাড়া একদম পড়ে গেল। ঠিক আছে? মানে 1 মাসের ভিতরে সাইট কোথায় ছিল আর একদম মনে করেন যে প্লেন উঠতে উঠতে মাটিতে পড়ে যাবে, বিধ্বস্ত হয়ে যায়, ওই অবস্থা। বুঝতে পারছেন? পুরা প্রজেক্ট, সেই প্রজেক্ট কিন্তু ওইখানে বালিশ। সেই প্রজেক্ট আজ পর্যন্ত সেল করা যায়নি, বন্ধ, শেষ। প্রজেক্ট নিয়ে আর কোনো আশা করা যায় না। 1.5 কোটি টাকা সেল হচ্ছিল সেই প্রজেক্ট, জিরো। কেন জানেন? শুধুমাত্র এই ভুল ব্যাকলিং করার জন্য, অ্যাগ্রেসিভ ব্যাকলিং করার জন্য। গুগল ওই আপডেটে দিল যারা অ্যাগ্রেসিভ ওয়েতে ব্যাকলিং করছে, মানে ইচ্ছা মতো, মনে করেন যে যার মতো করে ব্যাকলিং করেছে কায়দা মতো, মনে করেন লাগবে 5টা করেছে 20টা, গুগল বলছে এইসব চলবে না। ঠিক আছে? বা ভুলভাল ওয়েবসাইট থেকে। তো ওই সাইট গুলো সব অ্যাগ্রেসিভ ব্যাকলিং যেগুলো ওই আপডেটে সব সরাই দিছিল একদম শেষ। তো সেই সাইট কিন্তু পরে সব জিরো, একদম পুরো ওই সাইটে আর কোনো আর্নিং ছিল না, এখন পর্যন্ত বন্ধ হয়ে গেছে, কারণ ওটা উঠাইতে গেলে অনেক কষ্ট। তাহলে বুঝতে পারতেছেন ব্যাকলিং কত গুরুত্বপূর্ণ জিনিস, আর আমরা নিজেরা সাক্ষী। কারণ ওর আগের আপডেট পর্যন্ত গুগল কিছুই বলেনি এগুলোতে, কিছুই বলেনি। যে যেমনি করেছে র্যাঙ্ক পেয়ে গেছে, এই করেছে ও করেছে। তো এরপর থেকে আসলে পুরো এসইও এর স্ট্র্যাটেজি চেঞ্জ হয়ে গেল। সবাই তখন সতর্ক হলো যে এখন যে এটাকে ভালো বা খারাপ বলতেছে না, আগামীতে সেটাকে যে খারাপ বলবে না এই গ্যারান্টি নাই। তো তখন তো সবাই ভালো হয়ে গেল যে এখন তো আর উল্টা পাল্টা কাজ করা যাবে না, যা করবো ইথিক্যাল ওয়েতে করবো, সেটা গুগল ভালো বলুক বা খারাপ বলুক তাতে দরকার নেই। কারণ একটা জিনিস, এখন ধরেন গুগল কিছুই বলতেছে না, ছাড় দিচ্ছে, কিন্তু সেটা যে 10 দিন পরে যে ছাড় দেবে তার তো গ্যারান্টি নেই। ঠিক না? তো এখন আরো ধরেন এআই যুগ চলে আসছে, এখন তো আরো না। দেখছেন VO3 গুগল কি বানাইছে? দেখেছেন? হ্যাঁ, দেখেন না তাই না? একটু দেখায় দাঁড়া। ভাই কোন যুগে আমরা বসবাস করছি আপনি জানেন না। হুম? আপনি দেখেন জাস্ট এই কি করতেছে। চ্যাট জিপিটিটা প্রম্পট দেন না আপনারা যে ভাই এটা করে দাও, এটা করে দাও, আর ওইটা বললে গুগল ভিডিও বানায় দিচ্ছে। এবং দেখেন সেটা রিয়েলিস্টিক একদম। দেখেন বাড়তেছে। আপনি বুঝতে পারছেন যে এগুলো AI বানানো।
সবাই ChatGPT আসার পরে বলছিল কি গুগল হাওয়া হয়ে যাবে, আর গুগল যা নিয়ে আইছে, গুগল বলছে দাঁড়া বাপেরও বাপ থাকে। দেখেন এই সব কিন্তু এআই। আপনি চিন্তা করতে পারবেন না যে দুনিয়া কোথায় যাচ্ছে এখন। এখানে কংগ্রেসে একজন মধ্যবয়সী বাংলাদেশী লোক লুঙ্গি শার্ট পরে দৌড়াচ্ছে, তার পেছনে থেকে দুইজন যুবক তাকে অনুসরণ করছে, মধ্যবয়সী লোকটা বাংলায় বলছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। এইটা লিখে দেন। দেখেন this- অবাক করার মতো বিষয় না বলেন, এটা কোন দুনিয়ায় আছে। যাক, তো এটা জাস্ট একটু আপনাদের দেখালাম। তো এই যে এআই প্রযুক্তি, এই যে মানে যেগুলো আসতেছে নিত্য নতুন ভাবে, ধরুন জেমিনি, আপনার জেমিনি তো দেখছেন গুগল সার্চ রেজাল্টে অ্যাড হয়ে গেছে জেমিনি। তো এটা কিন্তু বিশাল ব্যাপার। তো এই জেমিনি কিন্তু আপনারা জানেন কিনা, এর পিছনে কোর ডেভেলপার আমাদের কিন্তু বাংলাদেশি ইঞ্জিনিয়ার জাহিদ সবুর, দেখছেন? জাহিদ সবুর গুগলের তো এটা আমাদের জন্য এটা গর্বের বিষয় না যে বাংলাদেশের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার একমাত্র, যার আন্ডারে আরো 200-300 ইঞ্জিনিয়ার কাজ করে এবং তারা মিলে এগুলো তৈরি করতেছে, বিশাল ব্যাপার। যাই হোক, তো এখন আহ, যে জায়গাটা আমরা ছিলাম, তো এই যুগে এসে আসলে আপনাদেরকে মানে সবকিছু হিসাব কিতাব করেই করতে হবে, এটাই স্বাভাবিক, কারণ এখানে ফ্রাকশনে ভুল হইলেও আপনার সেটা ধরা সম্ভব। কারণ যে যুগে গুগল এটা করতে পারে, সেই যুগে আপনার ওয়েবসাইট আপনি কি করতেছেন এটা গুগলের ধরা তো তুড়ির ব্যাপার, তাই না? তো আমরা অনেক সময় মনে করি এই করে দিই, ও ঘটতেছে বা ও ইয়ে করতেছে, আর ওটা বলার কোনো সুযোগ নেই। ঠিক আছে? তো এখন তাহলে এই ব্লক কমেন্ট ব্যাকলিংক করার জন্য আমাদের কি কাজ, চলেন সেটা দেখি নাকি। তো প্রথম কাজ হলো, ক্লায়েন্ট যে পেজটা আপনাকে দেবে বা যে ওয়েবসাইটটা আপনাকে দেবে, যে তার জন্য আপনার ব্লক কমেন্ট ব্যাকলিংক করতে হবে। তো প্রথম কাজ হলো যে জায়গায় যে আপনি ব্লক কমেন্ট ব্যাকলিংক করবেন সেই সমস্ত সাইট গুলোকে খোঁজা, এটা হলো প্রথম কাজ। ঠিক আছে? এখন সেটা কিভাবে? সেটা হলো যে সমস্ত সাইট বা যে সমস্ত পেজ আপনাকে দেবে আপনার ক্লায়েন্ট বা যে ওয়েবসাইটটা দেবে, আপনাকে তার নিশের সাথে মিল রেখে সাইট খুঁজে বের করতে হবে। বুঝতে পারছেন? মনে করেন ক্লায়েন্ট আপনাকে দিছে একটা পেট রিলেটেড ওয়েবসাইট, পেট, পোষা প্রাণী রিলেটেড, তাহলে আপনি যে সমস্ত জায়গায় যে ব্যাকলিং করবেন সেগুলো পেট রিলেটেড বা পোষা প্রাণী রিলেটেড ওয়েবসাইট হতে হবে। মানে নিশ রিলেভেন্সি থাকতে হবে বা বৈষয়িক মিল থাকতে হবে। বোঝা গেল বিষয়টা? এটা প্রথম শর্ত, যে আমি যে ওয়েবসাইট বা যে পেজের জন্য ব্যাকলিং করব তার সাথে আমি যেখানে যে করব দুইটারই বৈষয়িক মিল থাকা লাগবে। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? ক্লিয়ার? তাহলে এখন এটা কিভাবে আমরা করব? ঠিক আছে, এটা কিভাবে পসিবল? দেখেন আমরা গুগলে যে আমরা সাপোজ যদি সার্চ করি যে হাউ টু মনে করেন ফিড এ পেট, কিভাবে একটা পোষা প্রাণীকে খাওয়াতে হয়, তাহলে কি হলো, এইখানে যে ওয়েবসাইট গুলো আসবে সেগুলো নিশ্চয়ই পেট রিলেটেড আসবে, সেটাই স্বাভাবিক। স্বাভাবিক না সেটা? হ্যালো? হ্যাঁ, লিফটের 10। হ্যাঁ, আপনি আসেন। দাঁড়াস, ঠিকই আছে না? রায়ান, রায়ান, যাক, মানে এরা হচ্ছে আপনার ওই স্টোর দেখতে হবে যে কোন স্টোর রিভিউ ভালো। হ্যাঁ, আপনি রিভিউ না দেখে কিনলে আপনার খারাপ হবে হবে। এই জন্য ঘাটাঘাটি করে কিনতে হবে, ওসব সময় নেই। যাক, তাহলে প্রথমে আমরা কি দেখবো, মানে আমাকে যে টাইপের ওয়েবসাইট ক্লায়েন্ট দেবে আমি সেই টাইপের কিওয়ার্ড একটা দিয়ে গুগলে সার্চ করে দেবো। ধরেন আমার ক্লায়েন্ট দিল কথার কথা ফিশিং রিলেটেড একটা ওয়েবসাইট, তাহলে আমি সার্চ দেবো কি হাউ টু ক্যাচ ফিশ, তাহলে যে ওয়েবসাইট গুলো আসবে সেগুলো সব ফিশিং রিলেটেড।
ধরেন ক্লায়েন্ট আপনার দিল যে সে ফর এক্সাম্পল হান্টিং রিলেটেড, তো আপনি সার্চ দিলেন যে হাউ টু ডু হান্টিং। ধরেন ক্লায়েন্ট আপনার দিল হকি রিলেটেড, তাহলে আপনি সার্চ দিলেন হাউ টু প্লে হকি। মানে ক্লায়েন্ট আমাকে যে টাইপের ওয়েবসাইট দেবে আমি সেই টাইপের যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ দিয়ে দেবো, দিলে কি হবে আমার সেই টাইপের ওয়েবসাইট গুলো চলে আসবে, ঠিক না? তাহলে প্রথম যে বৈষয়িক মিল থাকতে হবে এটা তো আমরা খুব সহজে আনতে পারবো, পারবো না? খুব সহজ না? ঠিক আছে না? এখন দেখেন এখানে যে পেজ গুলো আসলো, দেখেন এটা একটা পেজ, এটা একটা পেজ, এটা একটা পেজ, ইউটিউব যদি ওটা, তো এখানে বিভিন্ন পেজ গুলো আছে। ধরুন আমি একটু ইয়েতে দেখি যে হাউ টু ধরেন কুক ফিশ, কুকিং রিলেটেড যদি দেই, তাহলে এটা একটা পেজ, 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 সবগুলো এক একটা পেজ এখানে আসছে। এখন আমার তো মাল্টিপল পেজ লাগতে পারে। মনে করেন আমি একটা ক্লায়েন্টের 5টা পেজের কাজ পাইছি, তো 5টা পেজে আমি হিসাব করে দেখলাম যে 50টা নো ফলো ব্যাকলিংক আমার লাগবে, ঠিক আছে? তো 50টার ভিতরে ধরেন আমরা তো 4 ভাবে হলো নো ফলো ব্যাকলিংক করবো, তাহলে আমি অ্যাটলিস্ট 12টা তো ব্লক কমেন্ট করবো নাকি? 4 দিয়ে যদি 50 ভাগ দিই তাহলে 4 × 48, মানে প্রত্যেকটা আমি 12 করে করলেই তো 50টা হয়ে গেল। তাহলে ব্লক কমেন্ট আমরা যে কটা করবো সেই কটা তো আমার সাইট লাগবে নাকি? তার মানে ব্লক কমেন্ট করার জন্য 12টা সাইট আমার প্রয়োজন, ঠিক কিনা? ধরেন ক্লায়েন্ট 5টা পেজ দিছে আমাকে, তো প্রত্যেকটা পেজ হিসাব করে দেখলাম আমার নো ফলো ব্যাকলিংক লাগবে হলো টোটাল 50টা। তাহলে আমরা নো ফলো ব্যাকলিংক আবার করবো 4টা উপায়। তাহলে 50 যদি 4 দিয়ে ভাগ দিই তাহলে 12 হয়। তাহলে 12টা আমার অ্যাটলিস্ট ব্লক কমেন্ট করতে হবে, তাহলে 12টা ব্লক কমেন্ট করতে গেলে 12টা সাইট খুঁজতে হবে নাকি? তাহলে এখান থেকে আপনি 12টা সাইট তো 1 বাই 1 বের করে নিলে হলো নাকি? হ্যালো ভাই, এই পাশে যশোর আইটি দেখেন, আমাদের যে লোক আছে সামনে, হ্যাঁ লোক আছে দেখেন আমাদের এখানে। রায়হান, হ্যাঁ ঢোকেন। রায়হান ওই দেখেন আসছে, লোক আসছে পাশে দেখেন একটু, আসছে, আপনাকে ডেকে নিচ্ছে, সমস্যা। তো এখন এখানে দেখেন এই যে এই প্রত্যেকটা এক একটা পেজ আমার তাহলে কয়টা লাগবে? 10টা, 12টা, 12টা লাগবে না? তো আমরা এখন কি করবো জানেন, এই পেজগুলো লাস্ট 1 বছরের ভিতরে পাবলিশ করা কিনা সেটা আবার শিওর হইতে হবে। দ্বিতীয় শর্ত হলো পেজগুলো লাস্ট 1 বছরের ভিতরে পাবলিশ করা হতে হবে, বুঝা গেল? এটা হলো দ্বিতীয় শর্ত। প্রথম শর্ত কি ছিল? নিশ রিলেভেন্সি। দ্বিতীয় শর্ত কি? পেজগুলা লাস্ট 1 বছরের ভিতরে পাবলিশ করা কিনা সেটা আমাকে হিসাব করতে হবে, বুঝা গেল বিষয়টা? তাহলে এটা কিভাবে আমরা পূরণ করব সেটা হলো এখানে আমরা টুলসে ক্লিক দেব, এই যে টুলস, ঠিক আছে? ক্লিক দিলে দেখেন এই পাশে নিচে আসছে এনি টাইম, খেয়াল করছেন? সে এনি টাইমে ক্লিক দেবো, এখান থেকে দেবো হলো কাস্টম রেঞ্জ, এই যে কাস্টম রেঞ্জ দিয়ে আমরা আজকে কয় তারিখ, ধরেন 29, এখানে বসাতে হয় মাস আগে, ঠিক আছে? বসানোর প্যাটার্ন মাস আগে, তাহলে 6.29.2024 না 24, ফ্রম 24 থেকে 25, ফ্রম আর টু তে 29/6/2025, তাহলে লাস্ট 1 বছর কি সিলেক্ট হইলো? 29/6/2024 থেকে 29/6/2025, তাহলে লাস্ট 1 বছর কি হয়েছে? ক্লিয়ার? তাহলে আমরা এখন যদি গোতে দিই তাহলে যে পেজ গুলো আসবে সব লাস্ট 1 বছরের ভিতরে পাবলিশ করা, বোঝা গেল বিষয়টা? ওকে, এরপর যে বিষয়টা দেখেন, আমরা এই পেজ গুলো একটা একটা করে তখন ওপেন করবো, ঠিক আছে? পুরো ওপেন করবো না, পুরো তো হচ্ছে আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে জানি। এই যে একটা একটা করে ওপেন করবো, আমার লাগবে 12টা, তাহলে আমি 12টা ওপেন করবো অ্যাটলিস্ট, নাকি? তো ওপেন করার পরে আমরা চলে যাবো একদম নিচে, নিচে এসে দেখবো এখানে কমেন্ট বক্স আছে কিনা, কারণ আমরা করব কি ব্লগ কমেন্ট, তাহলে অবশ্যই কমেন্ট বক্স থাকা লাগবে, ঠিক আছে? এবং আরেকটা জিনিস খেয়াল করব, কমেন্ট বক্স থাকলে তো হবে না, শুধু ওয়েবসাইট বসানোর জায়গা থাকতে হবে। আমরা ওই যে ব্যাকলিংক করব, আর ব্যাকলিংক করার জন্য ওয়েবসাইটে আমার সেই লিংকটা তো বসাতে হবে, বুঝতে পারছি? তাহলে আমি এইখানে দুটো জিনিস খেয়াল করবো, একটা হলো কমেন্ট বক্স আছে কিনা, দ্বিতীয়ত হলো কমেন্ট বক্সে ওয়েবসাইট বসানোর জায়গা আছে কিনা। তো এটাই যেহেতু আছে তার মানে এটা আমার ওকে, নাকি?
আচ্ছা, তাহলে 2 নাম্বারটা চেক করি। 2 নাম্বারটাই আছে কিছু? কমেন্ট বক্স টক্স নাই। আছে কি? নাই। তাহলে এবার 3 নাম্বারটা নাই। আছে কি? বাদ। 4 নাম্বারটা আছে বাট ওয়েবসাইট বসানোর জায়গা নাই। দেখছেন? নেম আর ইমেল আছে, ওয়েবসাইট বসানোর জায়গা নাই। এও বাদ। তাহলে কি করব? আবার পরে থেকে নিতে হবে। তাই না? নিয়ে চেক করতে হবে। কিন্তু এইভাবে করলে আসলে আপনি ম্যাক্সিমাম গুলোতেই পাবেন না। দেখা যাবে 10টার ভিতরে একটাই পাইছেন, বাদ বাকি 9টাই পাননি। এটাই হবে। তাহলে এখানে আমরা কি করব? এখানে আমরা কিছু সার্চ অপারেটর ব্যবহার করব। ঠিক আছে? সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব। তাহলে শর্ত হলো 4টা। প্রথম হলো নিশ রিলেভেন্সি, দ্বিতীয় হলো লাস্ট 1 বছরের ভিতরে পাবলিশ করা কিনা, তৃতীয়ত হলো কমেন্ট বক্স আছে কিনা, চতুর্থ হলো ওয়েবসাইট বসানোর জায়গা আছে কিনা। এই 4টা শর্ত যদি মেলে তাহলে সেই সাইট আমরা নিতে পারবো। ক্লিয়ার? তো দেখেন, এখানে নিচে 4টা কোয়েরি আছে। ঠিক আছে? এই কোয়েরির কি কাজ দেখেন। এই যে প্রথমে থাকবে কিওয়ার্ড, এই কিওয়ার্ড এটা কমন একটা বসানো আছে, আপনি যে কিওয়ার্ড দিয়ে খুঁজবেন সেটাই হবে। ঠিক আছে? আপনি জাস্ট এই যে ডান পাশে ইনভার্টেড কমার ভিতরে যেগুলো না, এইগুলো হলো কোয়েরি। সো এখান থেকে ধরেন এটা যদি কপি করেন, কপি করে আপনি কি করবেন জানেন? আপনি যে কিওয়ার্ড দিয়ে খুঁজতেছেন এর ডান পাশে একটা স্পেস দিয়ে এটা বসায় দেবেন, বসায় দিয়ে টান দেবেন। এবার কি হবে জানেন? যতগুলো পেজ আসবে না, প্রত্যেকটাতে কমেন্ট বক্স থাকবে। কিন্তু ওয়েবসাইট বসানোর জায়গা আছে কিনা এটা স্টিল আপনাকে চেক করে নিতে হবে, কারণ ওইটার জন্য কোনো কোয়েরি বা অপারেটরের সাথে কাজ করে না। কিন্তু কমেন্ট বক্স আছে কিনা এইটা আপনি এই 4টা কোয়েরির ভিতরে যে কোনো একটা যদি কিওয়ার্ডের সাথে ইউজ করেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্স থাকবে, এটুক শিওর। ঠিক আছে? দুই একটা ক্ষেত্রে ব্যতিক্রম হলেও হতে পারে, সেটা সঠিক আমি জানি না। তো দেখেন, আর দেখেন আছে কমেন্ট বক্স। আসতে লাগবে। দেখেন আর একটা আছে। আছে ওয়েবসাইট বসানোর জায়গা আছে। আছে, বুঝতে পারছেন? তার মানে এই কুয়েরির যে কোনো একটা যদি আপনি আপনার কিবোর্ডের ডান পাশে জাস্ট বসায় সার্চ করেন তাহলে কমেন্ট বক্স থাকবে নিশ্চিত, এবং কমেন্ট বক্স থাকলে 90% ক্ষেত্রে ওয়েবসাইট বসানোর জায়গা থাকবে। তাহলে আমরা কি এই প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু আমরা নিতে পারবো, পারবো না? কারণ প্রত্যেকটা আমার শর্তের সাথে ম্যাচ করতেছে। তাহলে ব্লক কমেন্ট করার জন্য প্রথমে আমাকে কি করতে হবে? সাইট খুঁজতে হবে। সেই সাইট খোঁজার জন্য 4টা শর্ত। কি কি শর্ত? ক্লায়েন্টের সাইটের সাথে যে সাইটে আমরা ব্যাকলিংক করব দুইটার বৈষয়িক মিল থাকতে হবে। দ্যাট মিন্স আমাদের নিশ রিলেভেন্সি থাকতে হবে। এটা কিভাবে করব? ক্লায়েন্টের ওয়েবসাইটটা যে সম্পর্কিত সেই সম্পর্কিত যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে আমরা গুগলে সার্চ করব। গেল প্রথম শর্ত, তাহলে চলে গেল। দ্বিতীয় শর্ত হলো লাস্ট 1 বছরের ভিতরে পাবলিশ করা কিনা। সেটা করার জন্য আমরা কি করব? এই টুলসে ক্লিক দেব, দিলে এখানে এনি টাইম আসবে, এখান থেকে এনি টাইমে যে জাস্ট লাস্ট 1 বছরের ডেট আমরা বসাই দেব, দিয়ে গো দিয়ে দিলে লাস্ট 1 বছরের ঝামেলা মিটে গেল। তৃতীয়ত হলো কমেন্ট বক্স আছে কিনা। তো কমেন্ট বক্স যেন থাকে সেজন্য আমরা কি করব? কিওয়ার্ডের পাশে জাস্ট এখান থেকে একটা কোয়েরি নিয়ে বসায় সার্চ করব, তাহলে কমেন্ট বক্স চলে আসলো। তাহলে 3টে শর্ত মিলে গেল। এবার যে কয়টা সাইট আমরা নেবো প্রত্যেকটা ওপেন করে জাস্ট একটু নিচে চোখ বুলায় নেবো ওয়েবসাইট বসানোর জায়গা আছে কিনা। যদি থাকে সাইটটা কপি করে একটা শিটে উঠা রাখবো, আর যেটা ওয়েবসাইট বসানোর জায়গা থাকবে না সেটা বাদ। ক্লিয়ার? তাহলে তাহলে সাইট খোঁজা যাবে এখন? পারবেন? আজকে এই পর্যন্ত। কিভাবে করবো সেটা আগামী ক্লাস, মানে ব্লক কমেন্ট কিভাবে করবো সেটা আগামী ক্লাস।
আজকে হলো সাইট সার্চ পর্যন্ত। তাহলে আমি আশা করি আপনারা যে কোনো বিষয়ের উপরে, আমি এই কোয়েরিটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, যে কোনো বিষয়ের উপরে আপনারা হচ্ছে অ্যাটলিস্ট 10টা সাইট খুঁজে নিয়ে আসবেন যেগুলোতে এই 4টা শর্ত মেলে। বুঝাতে পারলাম? হুম? কত জন? 43 না কত? ঠিক আছে, তাহলে দিয়ে দিলাম। তাহলে আপনাদের কাজ কি হবে বোঝা গেল? যে কোনো বিষয়ের উপরে 10টা অ্যাটলিস্ট এমন সাইট খুঁজে যেখানে আমার 4টা শর্ত মেলে। ঠিক আছে, আগে করেন, ভয়ভীতির কিচ্ছু নাই, দরকার হলে নেক্সট ক্লাস আবার আমরা আলোচনা করব। যে কোনো জিনিস আস্তে আস্তে সহজ হয়। আজকে বুঝলেন, কিছু জিনিস কঠিন মনে হতেই পারে, এতে হতাশার কিছু নেই। ঠিক আছে, কোনো জিনিসই কেউ একবারে পারে না। আমিও যখন কোনো জিনিস শিখি হয়তো প্রথম খুব কঠিন মনে হয়, প্রথম খুব অস্বস্তি লাগে, কিন্তু একবার দুইবার তিনবার করলে তখন মনে হয় আচ্ছা আচ্ছা এ তো ঠিক আছে। তো যে কোনো জিনিস ওইভাবেই হবে, কিন্তু হতাশ হওয়া যাবে না।